শুরু হলো বাঙালির প্রাণের মেলা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। প্রধানমন্ত্রীর নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে আরও বেশি বই প্রকাশের আহ্বান। আমাদের নতুন প্রজন্মকে সব ইতিহাস জানানো একান্তভাবে প্রয়োজন, যে কত ত্যাগ তিতিকা রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। প্রথম দিনেই নতুন নতুন বইয়ের সৌরভ। বছরটা আমরা প্রাণের মেলার জন্য অপেক্ষা করি, সুতরাং প্রথম দিনে আলাদা একটা আনন্দ আছে। বিগত দিনের সমস্ত বইমেলার চেয়ে এবার বইমেলাটি অনেক বেশি প্রত্যাশার হবে। এই বইমেলার সঙ্গে 52 এবং মুক্তিযুদ্ধের চেতনার একটা সম্পর্ক আছে, এটাও এই মেলার একটা উল্লেখযোগ্য দিক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রী চা চক্রে যোগ দেবে না জানিয়ে গণভবনে ঐক্যফ্রন্টের চিঠি। প্রত্যাখ্যান নেতিবাচক রাজনীতির ধারা, মন্তব্য ওবায়দুল কাদেরের। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সরকারি নির্দেশনা অমান্য করে আগ মুহূর্তেও কোচিং সেন্টারে চলছে ক্লাস। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের তাগিদ। আবারও সংগঠিত হওয়ার চেষ্টা। ব্লগার হত্যায় জড়িত আনসারুল্লাহ জঙ্গিদের। পরিকল্পনা ছিল জাতীয় দৈনিকের একজন সম্পাদককে হত্যার। ব্রিফিংয়ে র্যাব। চলতি মাসে পদ্মা সেতুতে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা। এবং সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের বিষয়টি তদন্ত করবে দেশটির সরকার, জানালেন রাষ্ট্রদূত। গুরুত্ব দেওয়া হচ্ছে এদেশে বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্যে। শুরু হলো বাঙালির প্রাণের মেলা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, জীবন যতই যান্ত্রিক হোক, ছাপা বইয়ের গুরুত্ব কখনো কমবে না। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পরে জাতির জনকের উপর রচিত দ্য সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বইয়ের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। বিজয় 52-71 থেকে 1900 এই প্রতিপাদ্যে এবার বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলার আয়োজন। শুক্রবার বিকেলে বাংলা একাডেমি চত্বরে বর্ণাঢ্য এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে 2018 সালে বাংলা একাডেমির পুরস্কার পাওয়া কবি, সাহিত্যিক ও গবেষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এই আয়োজন থেকে জাতির জনককে নিয়ে তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর রিপোর্ট নিয়ে রচিত বইয়ের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের ইতিহাস ও গবেষণার অন্যতম খোরাক হবে এই গ্রন্থ। এই গোয়েন্দা রিপোর্টে অনেক তথ্য আমরা জানতে পারি, যা ইতিহাস বিকৃতি থেকে, যেমন আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বাঙালি জাতিকে মুক্তি দিতে পারে এবং সত্যকে উদ্ভাসিত করতে পারে। সত্যকে জানার একটা বিরাট সুযোগ। বইমেলা নিয়ে নিজের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, প্রযুক্তির কল্যাণে বই পড়ার নানা মাধ্যম সৃষ্টি হলেও ছাপা বইয়ের গুরুত্ব কখনো হারাবে না। বইয়ের পাতা উল্টে উল্টে পড়ার মধ্যে যে একটা আনন্দ, সেই আনন্দটা সবসময় আমরা পেতে চাই। তাই বইয়ের চাহিদা কিন্তু কখনো শেষ হবে না, এটা আমি বলতে পারি। তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের নতুন প্রজন্মকে সব ইতিহাস জানানো একান্তভাবে প্রয়োজন, যে কত ত্যাগ তিতিকা রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। এবং বাঙালির ইতিহাস হচ্ছে ত্যাগের ইতিহাস, আর সেই ত্যাগের মধ্য দিয়ে আমাদের অর্জন। পরে বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে বেশ কিছু বইয়ের স্টল ঘুরে দেখেন সরকার প্রধান শেখ হাসিনা। এই সময় তার সঙ্গে ছিলেন আগত বিশিষ্ট অতিথিরাও। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নতুন নতুন বইয়ের সৌরভে বইমেলার প্রথম দিনে মেতে উঠেছেন লেখক, প্রকাশক, পাঠক।
এবারের বইমেলার প্রতিপাদ্য বিজয় 52 থেকে 71 নবপর্যায়। একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের যাত্রাও শুরু হবে মেলা থেকে। প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বইঘরগুলো এখন পুরোপুরি প্রস্তুত। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিদিন বিকেল 3টায় শুরু হয়ে মেলা চলবে রাত 8টা পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে সকাল 11টায়। শুক্র ও শনিবার থাকছে শিশু প্রহর। এবারের বইমেলাকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের পরিসর বাড়িয়ে স্বাধীনতা স্তম্ভ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। শিশু কর্নারে শিশু বিষয়ক প্রকাশনার প্রতিষ্ঠানের জন্য রাখা হয়েছে 75টি বিভিন্ন ইউনিটের স্টল। সব মিলিয়ে এবারের অমর একুশে গ্রন্থমেলায় 338টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। বিগত দিনের সমস্ত বইমেলার চেয়ে এবার বইমেলাটি অনেক বেশি প্রত্যাশার হবে এবং শেষ পর্যন্ত এই জমাটি ভাবটি অক্ষুণ্ণ থাকবে বলে আমার বিশ্বাস। পুরো বছরটা আমরা প্রাণের মেলার জন্য অপেক্ষা করি, সুতরাং প্রথম দিনে আলাদা একটা আনন্দ আছে। বাচ্চাদের বই কেনার জন্য এসেছি, তারপরে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছি। যেহেতু রাজনৈতিক সহিংসতা নেই এবং অন্যান্য সব দিক বিবেচনা করে মেলাটা খুবই ভালো হবে এবং পাঠকপ্রিয়তা পাবে। 15 বছর থেকে লেখালেখি করি। আমার প্রকাশিত বইয়ের মধ্যে আছে শিশুদের গ্রন্থ আছে, উপন্যাস আছে, ছোট গল্প আছে। পাঠক লেখক সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে ঘুরতে পারবে, বই দেখতে পারবে। বাংলা একাডেমিতে আগে গত 10 বছরে যে অবস্থা ছিল সেই জায়গা থেকে বাংলা একাডেমি বেরিয়ে এসেছে। ভাষা আন্দোলনের 6.5 দশক পরেও সর্বস্তরে চালু হয়নি বাংলা ভাষা। সংবিধানের স্বীকৃতি, উচ্চ আদালতের রায় সবকিছু উপেক্ষা করে বাংলা ভাষা এখনও নানাভাবে অবহেলিত। বিশেষজ্ঞরা বলছেন, সর্বস্তরে মাতৃভাষা প্রচলন করতে রাজনৈতিক যথোপযুক্ত সিদ্ধান্ত, অর্থনৈতিক পরিকল্পনা ও সামাজিক আন্দোলনের বিকল্প নেই। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। মাতৃভাষা শুধু কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনিপুঞ্জ নয়, অস্তিত্বের বড় অংশ। কয়েকশো বছরের ভাষাগত পরাধীনতার বেদনা সঞ্চিত বাঙালি 52তে তাই প্রাণ দিতেও দ্বিধা করেননি। এরপর প্রায় 7 দশক পেরিয়ে এসেও 52র স্লোগান এখনও বাঙালি জীবনে প্রাসঙ্গিক। সর্বস্তরে মাতৃভাষার প্রচলন হয়নি আজও। রাষ্ট্রের স্তরে স্তরে, নথির পাতায়, বিচারপতির রায়, ব্যাংকের হিসেবের খাতায়, বিজ্ঞাপনে, পরীক্ষার খাতায় পূর্ণতা পায়নি মাতৃভাষা। তবে রাষ্ট্রের মূল ভিত্তি সংবিধানের প্রথম অংশের 4র্থ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। এছাড়াও স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসংখ্যবার সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের নির্দেশ দিয়েছিলেন। এত কিছুর পরেও স্বদেশে নির্বাসিত বাংলা ভাষা। প্রতিদিন আমরা সংবিধান লঙ্ঘন করছি, সেটা সরকার যেমন করছে সেমন সাধারণ মানুষও করছেন। এইটা তো না বুঝে করেনি, বুঝেই তো করছে। সচেতনতার অভাব তাও নয়, সদিচ্ছার অভাব। সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের বিষয়টি শুধু আবেগদীপ্ত দাবি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে চিন্তার স্বাধীনতার প্রশ্ন, মৌলিকতা অনুসন্ধান, সৃজনশীলতা সম্প্রসারণের বিষয়। বাঙালির ভাষা সংক্রান্ত আবেগকে কর্মে রূপান্তরিত করতে দেরিতে হলেও সরকারি পরিকল্পনার পরিসর বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন ভাষা গবেষকরা। হুমায়ুন আজাদ একটা কথা বলেছিলেন, কত টাকা হলে বাংলাকে ঘৃণা করতে ইচ্ছে করে। তো আমাদের মধ্যবিত্ত শ্রেণী যত উচ্চবিত্ত হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণী যত উচ্চ মধ্যবিত্ত হচ্ছে, তাদের অর্থনৈতিক সামর্থ্য যত বাড়ছে, তারা তত বাংলাকে ত্যাগ করে ইংরেজির দিকে যাচ্ছে। কাজেই আমরা যদি সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগ করতে চাই, আমরা যদি আমাদের আবেগ রাখতে চাই, তাহলে আমাদেরকে শক্ত হতে হবে। সেই শক্তগুলো কেমন হতে পারে, সেই নিয়মগুলো রাষ্ট্র বেঁধে দিতে পারে। পরিবর্তনশীল এই সময় প্রযুক্তিতে বাংলা ভাষার মান উন্নয়নের দিকটিতেও নজর দেবার কথা বলছেন সংশ্লিষ্টরা। বছরের স্বল্পতম এই মাসটিকে ঘিরে শুধু নয়, বাংলার প্রতি ভালোবাসা থাকুক বছর জুড়েই। জীবনের সমস্ত আয়োজনে বাংলা থাকুক উচ্ছল আনন্দ হয়ে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্রে যোগ দেবে না জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সুব্রত চৌধুরী স্বাক্ষরিত এই চিঠি নিয়ে সকালে ঐক্যফ্রন্টের পক্ষে জাহাঙ্গীর আলম মিন্টুর নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে যায়। চিঠিতে বলা হয়, 30শে ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন কেন্দ্র করে এখনও নেতাকর্মীরা কারাবন্দী রয়েছেন। এমন পরিস্থিতিতে ঐক্যফ্রন্টের পক্ষে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্রে যোগ দেওয়া সম্ভব নয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির নানা অভিযোগ তুলে শপথ নেননি ঐক্যফ্রন্টের নির্বাচিত সদস্যরা।
গত ২৬ জানুয়ারি জোটের নেতাদের চা চক্রে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর চা চক্রের আহ্বান প্রত্যাখ্যান বিএনপির নেতিবাচক রাজনীতির ধারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, বিএনপি সংখ্যায় কম হলেও সংসদে তাদের জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে, সেখান থেকেও তারা আন্দোলন গড়ে তুলতে পারে। রাজনীতির লোকরা রাজনীতির কথা তো বলবেই, রাজনীতিকরা যেখানেই যায় রাজনীতির কথা বলবে। প্রধানমন্ত্রীর সাথে তারা রাজনৈতিক কথা বলতে পারে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে না যাওয়া এটাও তাদের নেতিবাচক যে পুরনো যে মানসিকতা, সে মানসিকতারই বহিঃপ্রকাশ এবং ধারাবাহিকতা। এটা গণতন্ত্রের জন্য, তাদের নিজেদের অস্তিত্বের জন্য শুভ নয়। এবং বিএনপি এখন খাদের কিনারে, তারা খাদেই পতিত হবে। এদিকে প্রধানমন্ত্রী চা চক্রে বিএনপি ঐক্যফ্রন্টের যোগ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির জনপ্রিয়তা ধীরে ধীরে তলানির দিকে যাচ্ছে। বিকেলে চট্টগ্রামের শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরীর শোকসভায় একথা বলেন তিনি। যাদের দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর তাদের দুয়ার খোলে না, তারা প্রধানমন্ত্রীর চা চক্রে যাবেন না, এটাই খুব স্বাভাবিক। আপনাদের এই নেতিবাচক রাজনীতি করার কারণে আপনাদের জনপ্রিয়তা আজকে তলানিতে গিয়ে ঠেকেছে। এই নেতিবাচক রাজনীতি পরিহার করে অনুরোধ জানাবো, আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আপনাদের রাজনীতি বাঁচবে, বিএনপি টিকবে। রাজনৈতিক উত্তাপ না ছড়িয়ে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ নেতা MA আজিজের স্মরণসভায় একথা বলেন তিনি। এ সময় মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি সংসদে না এলে সুযোগ হারাবে। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন দেখি আমরা, সেই স্বপ্ন পূরণে এই সরকার সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবেন। বিএনপির প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারা সংসদে আসুন। অহেতুক আর ভুল করবেন না, ভুল পথে যাবেন না। সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব আপনাদের দলে প্রতিষ্ঠিত করুন এবং ৭১-এর ঘাতকদের সাথে যে সখ্যতা, সেই সখ্যতা ত্যাগ করুন। তাহলেই আপনাদের অস্তিত্ব টিকে থাকা সম্ভব। রাগ অভিমানবিহীন থাকবে না, ওদের পার্লামেন্টে আসতেই হবে। এদেশে মানুষ এখন হরতাল অবরোধে বিশ্বাস করে না, সেই জন্য রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করে লাভ নাই। আমরাও চাই না আপনাদের সঙ্গে কোনো সংঘাত দিতে চাই না, আমরাও চাই না আপনাদেরকে গণশত্রু মনে করে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে। রাতের সময় আরো থাকছে, রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের RCBCর বিরুদ্ধে মার্কিন আদালতে বাংলাদেশের মামলা, প্রক্রিয়া দীর্ঘ হলেও টাকা ফিরে পাওয়ার আশা। কাল সারা দেশে শুরু হচ্ছে SSC ও সমমানের পরীক্ষা, কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে এখনও নামে বেনামে কিছু কোচিং সেন্টার অব্যাহত রেখেছে কার্যক্রম। তাদের দাবি, কোচিং সেন্টার বন্ধ রাখা মানে শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ রাখা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করেছে কোচিং সেন্টার, যা সংবিধান পরিপন্থী। পিঙ্কি আক্তারের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত ৮টা। রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলির কোচিং সেন্টার থেকে সন্তানকে কোচিং করিয়ে নিজেদের কাঁধে ব্যাগ চেপে বাড়ি ফিরছেন অভিভাবকরা। এই কোচিং সেন্টারে ঢুকতেই বেগ পেতে হয় আমাদের। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত কোচিং করতে আসা শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয় কোচিং কর্তৃপক্ষ। পরে নিজেরাও সটকে পড়েন। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় কোচিং সেন্টারটি। তৃতীয় তলায় শিক্ষার্থী থাকা সত্ত্বেও সেখানে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। কোচিং সেন্টারে রয়েছে একাধিক দরজা। কোচিং বন্ধে সরকারের নির্দেশ অমান্য করে SSC পরীক্ষার একদিন আগেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই রাজধানীর অনেক কোচিং সেন্টারই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গার্ডিয়ানজন জানে বাচ্চাটা আসলে ভালো এডুকেশন পাচ্ছে না প্রতিষ্ঠান থেকে, মারুফ সাহেব ভালো জানে, তার কাছে যাই। এই কারণে আমার কাছে আসতেছে, বিনিময়ে আমার সংসারটা চলার একটা অবস্থা। একটা জিনিস শিখতে যাচ্ছে, সেটা বন্ধ করে দিচ্ছে, তো এটা তো ঠিক না। আর ভালো ফলাফলের জন্য পাল্লা দিতে অভিভাবকরাও অনেকটা লুকিয়েই সন্তানকে কোচিংয়ে নিয়ে আসছে, পাছে কিছুতেই মিস না হয় সোনার হরিণ A+। আমাদের কোচিং সেন্টার তো বন্ধ দেয়নি, আমরা নিয়ে এসে দিচ্ছি আমরা
আমি অ্যাকচুয়ালি জানি না, আমি আজকেই ফার্স্ট আসছি। ক্লাসে পড়ায় কিন্তু তেমন ভালো করে গাইড দিতে পারে না স্যাররা। তুমি কোশ্চেন করো না ক্লাসে? কোশ্চেন করলেও স্যাররা এইভাবে হালকা বুঝিয়ে ছেড়ে দেয়। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, যা বর্তমানে বাণিজ্য, আর এজন্য কোচিং সেন্টারকে অনেকটা দায়ী বলে মনে করছেন শিক্ষাবিদরা। সংবিধানে তো বলা আছে যে সবার জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমাদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ যে সকল নাগরিকের জন্য সমমানের শিক্ষা তারা দেবার চেষ্টা করবেন। সেই জায়গায় রাষ্ট্র কেন পিছিয়ে যাবে? কেন কোচিং সেন্টার জায়গা দখল করবে? এদিকে কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশনা চেয়ে করা 5টি রিটের উপর আগামী 7 ফেব্রুয়ারি রায় ধার্য করেছেন আদালত। বর্তমানে কোচিং নামক ব্যাধিতে আক্রান্ত শিক্ষক, শিক্ষার্থী, এমনকি অভিভাবকও, যে কারণে কোচিং বন্ধে সরকারের নানা পদক্ষেপকে ব্যর্থ করে এ বাণিজ্য এখনো সচল রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। যশোর ও গাজীপুর থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের 4 সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, যশোর সদর উপজেলার 7 মাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 সদস্য সিরাজুল ইসলাম ও কামরুজ্জামানকে আটক করা হয়। পুলিশ জানায়, কোতোয়ালি থানার একটি টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। এক পর্যায়ে ওই গ্রুপের সদস্যদের আটক করে পুলিশ। এদিকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছে একটি চক্র, এমন তথ্য পেয়ে বিকেলে গাজীপুরের শ্রীপুরে অভিযান চালায় র্যাব। এ সময় কাউরাইত এলাকা থেকে রফিকুল ইসলাম ও মোহাম্মদ আকরামকে আটক করা হয়। তারা হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে শনিবারের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছিল বলে জানায় র্যাব। হরেক রঙের ঘুড়ির মেলায় বর্ণিল আকাশ, নাটায় সুতোয় ফিরে যাওয়া শৈশবের দুরন্তপনায়। ঠিক এমনই এক উৎসব চলছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। ঘুড়ি উৎসবের খবর থাকছে সংবাদের শেষাংশে। মুক্তমনা লেখক ও ব্লগার হত্যায় জড়িত আনসারুল্লাহ বাংলা টিম নতুন করে সংগঠিত হচ্ছে বলে জানিয়েছে র্যাব। একটি স্বনামধন্য জাতীয় দৈনিকের সম্পাদককে হত্যার পরিকল্পনা করছিল জঙ্গি সংগঠনটি। গতরাতে ঢাকার আশুলিয়া থেকে আটক সংগঠনের 4 সক্রিয় সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে সংবাদ সম্মেলনে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। বিগত কয়েক বছরে মুক্তমনা লেখক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রগতিশীল মতাদর্শের কয়েকজনকে হত্যার মধ্য দিয়ে দেশ জুড়ে আলোচনায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কোণঠাসা হয়ে পড়ে তারা। গ্রেফতার হয় সংগঠনের শীর্ষ নেতারা। এরপরও মাঝে মধ্যেই আলোচনায় আসে জঙ্গি সংগঠনটি। গতরাতে রাজধানীর আশুলিয়া থেকে দেশীয় অস্ত্রসহ আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যকে আটক করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কর্মী সংগ্রহের পাশাপাশি অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে ভিন্ন মতাদর্শের অনুসারীদের হত্যার পরিকল্পনা ছিল তাদের। বগুড়ায় এক মুক্তমনা লেখককে হত্যার পরিকল্পনা ভেস্তে যাওয়ার কথা জানায় র্যাব। স্বনামধন্য পত্রিকায় একটি লেখা প্রকাশিত হয়েছিল জুলাই মাসের দিকে, এবং সেখানে গ্রেপ্তারকৃতদের ভাষ্য মতে যে লেখাটি ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের মতে, যে সেখানে বিবাহ নিয়ে হাদিসের সঙ্গে একটি সাংঘর্ষিক কথাবার্তা এখানে ছিল। জুলাইয়ের পরবর্তীতেই তারা সিদ্ধান্ত নেয় যে ওই পত্রিকার সম্পাদককে তারা হত্যা করবে, এর একটি পরিকল্পনা তাদের মধ্যে আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জেলে থাকা শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানের নেতৃত্বে নতুন করে সংগঠিত হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। জসিমউদ্দিনকে মুক্ত করতে সশস্ত্র হামলার পরিকল্পনাও রয়েছে তাদের। যে কোনো প্রক্রিয়ায় তারা চাচ্ছে যে জসিমউদ্দিন রহমানকে জেলখানা থেকে মুক্ত করা, এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছে এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, এবং যতদূর তাদের দেওয়া তথ্য মতে তারা বিভিন্ন মাধ্যমে জেলখানা থেকেই জসিমউদ্দিন রহমানের সঙ্গে যোগাযোগ করছে, এবং জসিমউদ্দিন রহমানের মোটামুটি একটু নিয়ন্ত্রক হিসেবে জেলখানা থেকেই কাজ করছে। বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে এমন তথ্য জানিয়ে র্যাব বলছে সবাইকে আইনের আওতায় আনতে তৎপর রয়েছেন তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর স্প্যান বসানোর অগ্রগতির খবর। চলতি মাসেই পদ্মা সেতুতে যোগ করা হতে পারে আরও 2টি স্প্যান। নদীর জাজিরা প্রান্তে আগের 6টি স্প্যানের সঙ্গে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। এজন্য শতভাগ প্রস্তুত করে তোলা হচ্ছে 34 ও 35 নম্বর পিলার। এছাড়া নকশা জটিলতা কেটে যাওয়ায় সেতুর কাজে এখন আগের চেয়ে কয়েক গুণ গতি আসবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দুই প্রান্ত মিলিয়ে প্রায় 9.5 কিলোমিটারের পদ্মা সেতু। নদীতে থাকা 6.15 কিলোমিটারের মধ্যে বর্তমানে দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতু। পুরো নদী জুড়ে চলছে মহাযজ্ঞ। 42টি পিলারের মধ্যে এখন পর্যন্ত কাজ ধরা হয়েছে 37টির। এর মধ্যে পুরো কাজ শেষ হয়েছে 18টির, আরও 11টির কাজ শেষের দিকে। যে 5টি পিলারের কাজ এখনও শুরু করা যায়নি, শিগগিরই সেগুলোর কাজও ধরা হবে। আগে অন্য পিলারগুলো নকশা জটিলতার সমাধান হলেও আটকে ছিল 6 ও 7 নম্বর। সেটাও কেটে যাওয়ার পর এ দুটি পিলারেও এখন চলছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা সংশ্লিষ্টদের। পাইল ড্রাইভিং বার্জ, এটাকে এক জায়গায় স্থির করা খুব ডিফিকাল্ট, কারেন্ট এত বেশি হয়। সেই জন্য এদিক থেকে মাওয়ার দিক থেকে প্রথম মডিউল এটা কাজ করা যায় নাই। যদিও ছবিতে দেখবেন যে অনেকগুলো পিলার কিন্তু রেডি হয়ে গেছে। যে আশা করি এটা এই আগামী কয়েক মাসে অনেক উল্লেখযোগ্য অগ্রগতি হবে। 18টি পিলার নদীতে দৃশ্যমান হলেও স্প্যান বসানোর সংখ্যা সে তুলনায় কম। কারণ একটি মডিউলের 6টি পিলার একসাথে না বসলে সেখানে বিচ্ছিন্নভাবে স্প্যান বসানোর সুযোগ নেই। এসের মতো প্ল্যানে এই একটা, তার মানে একটা ডিফাইন্ড জিওমেট্রি, তার মধ্যে আবার ভার্টিক্যাল একটা স্লোপ আছে। এভরি ট্রাস ডিফাইন্ড জিওমেট্রি। এটা কোনোভাবে এক ট্রাসে অন্যখানে বসানো যায় কি না এটা আলোচনা হচ্ছে এখন, বাট এখন পর্যন্ত আছে যে এটা সম্ভব না। একটা মডিউল শেষ করে ওখানে বসাই দেবো, মাঝখানে বিচ্ছিন্ন হয়ে বসাই দেওয়া যাবে না। এটা হলো আমাদের 1 নম্বর প্রিপারেশন, যেটা বললেন। সেকেন্ড হলো স্প্যান তৈরি করা। চায়নাতে 150 মিটার বানাইতে গেলে আমাদের সুবিধা হতো, বাট ট্রান্সপোর্ট। জাজিরা প্রান্তে আগের 6টির সাথে 7ম স্প্যান বসানোর জন্য এখন প্রস্তুত 35 নম্বর পিলার। 90 ভাগের বেশি কাজ শেষ হয়েছে 34 নম্বর পিলারেরও। এই পর্যন্ত প্রকল্পের কাজ 72 ভাগ, মূল সেতুর কাজ শেষ হয়েছে 63 ভাগ। নকশা জটিলতা কেটে যাওয়ার পর অনেক কিছু এখন খুব দ্রুত ঘটবে। কোনো মাসে একটি, কোনো মাসে 2টি করে স্প্যান যোগ করা সম্ভব হবে। আর ক্রমবর্ধমান এই পদ্মা সেতু বিশ্বের বুকে জানান দেবে বাংলাদেশের সক্ষমতার গল্প, যে গল্পে মিশে থাকবে অসংখ্য চ্যালেঞ্জ আর স্বপ্নের বুনন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। চট্টগ্রামে কর্ণফুলী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের আগে সীমানা পিলার দিয়ে অবৈধ স্থাপনা নির্ধারণের কাজ শুরু হয়েছে। আগামী সোমবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। সকালে নগরীর সদরঘাট এলাকা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা নির্ধারণের কাজ শুরু হয়। 2015 সালে জেলা প্রশাসন কর্ণফুলীর তীর দখল করে গড়ে ওঠা 2112টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে। পরে 2016 সালে হাইকোর্ট অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। তবে এতদিন পর্যন্ত এই নির্দেশ বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গতকাল জেলা প্রশাসন কার্যালয়ের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পতেঙ্গা থেকে মহড়া পর্যন্ত সকল অবৈধ স্থাপনা চিহ্নিত করার কাজ চলবে। সীমানা পিলারগুলো আবার খুঁজে বের করছি। এখানে যেহেতু খুব ঘনবসতিপূর্ণ এরিয়া, বেশ কিছু পিলার অনেকে সরিয়ে ফেলেছে বা পাওয়া যাচ্ছে না, আমরা সেই পিলারগুলো পুনর্নির্ধারণ করছি। এখানে আমাদের মূলত একেবারে পতেঙ্গা থেকে একদম মহড়া পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা জুড়ে আমাদের যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে সেই পিলারগুলো আমরা আগে নির্ধারণ করব এবং আগামী সোমবার থেকে আমরা মূল উচ্ছেদ কার্যক্রমে হাত দিব। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় প্রায় 550 কোটি টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যেতে হবে বলে পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি তারা বলছেন, প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ ব্যাংকে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকির রিপোর্টে দেখুন বিস্তারিত। 2016 সালের 4 ফেব্রুয়ারি সুইফট কোড জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের $10 কোটি 10 লাখ চুরি করে হ্যাকাররা। $2 কোটি শ্রীলঙ্কা থেকে এবং $1 কোটি 46 লাখ ফিলিপিন্সের আদালতের নির্দেশে ফেরত পায় বাংলাদেশ।
কিন্তু ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের অ্যাকাউন্ট হয়ে জোয়ার আসরে যাওয়া প্রায় $6.5 কোটি এখনও পাওয়া যায়নি। এ অবস্থায় 27 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় আরসিবিসির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত অনুমোদিত হয়। সেই রাতেই একজন আইনজীবী সহ বাংলাদেশ ব্যাংকের 4 সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ম্যানহাটন সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই মামলা করা হয়। ফিলিপিন্সের আদালত আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে রায় দিয়েছে। তাদের সংশ্লিষ্ট একজন কর্মকর্তাকে বেশ বড় সময়ের জন্য তারা জেল দিয়েছে এবং ব্যাংকেও $19 মিলিয়ন তারা ফাইন করেছে। সুতরাং আমার মনে হয় যে এখন যে আমরা মামলাটা করলাম হয়তো মনে হতে পারে যে একটু বিলম্ব হলো, কিন্তু এটা যে সময়ের মধ্যে 3 বছরের মধ্যে করতে হবে তার মধ্যে মামলাটা করা হয়েছে এবং আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে যে রায়টা হয়েছে সে রায়টাও কিন্তু এখানে আমরা যে মামলাটা করেছি সেটাকে আরো শক্তিশালী করবে। মার্কিন ফেডারেল রিজার্ভকে সাথে নিয়ে মামলা পরিচালনায় বাংলাদেশ ব্যাংকে যথেষ্ট কৌশলী হতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমাদের আইনি যুক্তিগুলোকে আমরা কত শক্তভাবে আমরা সেখানে দেখাতে পারি। আমাদের নিজস্ব গাফিলতি যদি তারা দেখায় তাহলে অবশ্যই এটা দুর্বল হবে মামলাটা। প্রায় $550 কোটি উপরে এখনো কিন্তু আমাদের এই টাকা এখনো আমরা পাইনি। তো সেইটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্তই আমাদের এই আইনি লড়াইটা করতে হবে। আর অন্যদিকে আমাদের যে সিস্টেমগুলোর দুর্বলতার কারণে এটা হতে পারলো সেটাও আমাদের নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে আশা করছি। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলটি অত্যন্ত গোপনীয়তার সাথে মামলার পুরো বিষয়টি সম্পন্ন করেছে। এই মামলার রায় পেতে কতদিন সময় লাগবে কিংবা এই মামলা পরিচালনায় কত অর্থ ব্যয় হবে এ বিষয়েও কিছু জানাননি প্রতিনিধি দলের সদস্যরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট, ম্যানহাটন, নিউ ইয়র্ক। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিকেলে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে একথা বলেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় কমিউনিটি পুলিশ। এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন সহ জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে শ্রমিক সহ সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন। জননেত্রী শেখ হাসিনা বলেছেন উনি মাদক, জঙ্গিবাদী, সন্ত্রাসী এটার সম্বন্ধে উনি 0 টলারেন্সের কথা বলেছেন। উনি কিন্তু আরেকটি ব্যাপারে উনি কিন্তু 0 টলারেন্সের কথা বলেছেন, সেটা হলো দুর্নীতি। উনি কিন্তু বিশ্বাস করেন এখন কোন সরকারি কর্মচারী, কর্মকর্তা, পুলিশ হোক বা আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক, তাদেরকে দুর্নীতি করার কোনো প্রয়োজন নাই। তরুণ সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন। সকালে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় ঢাকা ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেননকে সংবর্ধনা দেওয়া হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে মেনন বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের বিষয়টি তদন্ত করবে দেশটির সরকার। এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত আব্দুল্লাহ HM আল মুতাইরি। বিকেলে রাজধানীর উত্তরায় সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। সৌদি রাষ্ট্রদূত আরও জানান, এদেশ থেকে কর্মী নেওয়ার চেয়ে বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্যের কথা গুরুত্ব দিয়ে ভাবছে সৌদি সরকার। সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের বিষয়টি তদন্ত করছে আমাদের সরকার। বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্যে সৌদি আরব বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে আলোচনা করতে খুব শীঘ্রই সৌদি আরবের 2 জন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন।
চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্ত্রী তানজিলা মিতু সহ 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে নগরীর চান্দগাঁও থানায় মামলাটি করেন নিহতের মা। মামলায় আকাশের স্ত্রী ছাড়াও শাশুড়িকেও আসামি করা হয়েছে। পুলিশ জানায় পারিবারিক নানা বিষয়ে বুধবার মধ্যরাতে স্বামী স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মৃত্যুর বাবা এসে তাকে নিয়ে যায়। এরপরই ডাক্তার আকাশ শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন। তার আগে নিজের পরিণতির জন্য স্ত্রী ডাক্তার মিতু এবং শাশুড়িকে দায়ী করে ফেসবুকে পোস্ট দেন। তার এ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় গতকাল মধ্যরাতে নগরীর নন্দনকানন এলাকা থেকে মিতুকে গ্রেফতার করে পুলিশ। তার স্ত্রীর বিভিন্ন জনের সাথে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয় নিয়ে তারা অভিযোগ করে যে তাদের সাথে তার স্ত্রীর বিভিন্ন সময় তাদের দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। 31শে জানুয়ারি হঠাৎ করে তাদের মধ্যে তাদের বাসায়, আকাশের বাসায় ঝগড়া শুরু হলে তাদের মধ্যে কিছু হাতাহাতি হয়। এক পর্যায়ে ওই মিতু বাসা থেকে বের হয়ে যায় এবং তার বাবা তাকে নিয়ে যায়। এর পরপরই ডাক্তার আকাশ তার নিজের বেডরুমের সংলগ্ন বাথরুমে গিয়ে তার হাতে ইনজেকশন পুশ করে এবং তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিটাগং মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 7 দিনের ব্যবধানে পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার অপর আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ঝালকাঠির রাজাপুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় ইটভাটার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে লাশটি মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার 2 নম্বর আসামি রাকিব হাসানের বলে শনাক্ত করেন। এ সময় লাশের গলায় ঝোলানো একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে ধর্ষণ করার কারণে আমার এই পরিণতি লেখা ছিল। গত 26শে জানুয়ারি কাঠালিয়া থেকে মামলার অপর আসামি সজল জমাদ্দারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গত 12ই জানুয়ারি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে নিহত রাকিব ও সজলের বিরুদ্ধে। পরে তাদের আসামি করে ভান্ডারিয়া থানায় মামলা করেন ওই ছাত্রীর স্বজনরা। হত্যার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রাজধানীতে শুরু হয়েছে জাতীয় কবিতা পরিষদের 2 দিনব্যাপী কবিতা উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন কথা সাহিত্যিক আনিসুল হক, কবি আসাদ চৌধুরী সহ বিশিষ্টজনরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এতে কবিতা আবৃত্তি করেন বিভিন্ন দেশ থেকে আগত অতিথি কবিরা। সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে এই ধরনের সুস্থ বিনোদন চর্চাকে স্বাগত জানান উপস্থিত কবিতাপ্রেমী দর্শকরা। কবিতানুরাগী ও শ্রোতার অংশগ্রহণের মধ্য দিয়ে এই উৎসব গতিশীল করার প্রয়োজন দেখা দিয়েছে। একজন কবি লেখকের থেকে বঞ্চিত হতে থাকে আগের মতোই। কোনো রকম এখানে জঙ্গিবাদ এবং কোনো অন্যায়, কোনো দুর্নীতি যাতে এখানে প্রকাশ না পায়, কবিদের মাধ্যমে এই ধরনের কবিতাগুলো সামনে আসুক এবং এই কবিতাগুলোকে যেন আমরা চর্চা করি। অবশ্যই খুবই ভালো লাগে, একটা প্রাণোদ্দীপনার বিষয়, একটা উৎসব, একটা আমেজ, অত্যন্ত আনন্দের বিষয় আমাদের সাহিত্যের জন্য, সাহিত্যিকদের জন্য। আমরা সবাই এখানে সম্মিলিত হই একই সাথে বছরে একবার। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে সরগরম মেলা প্রাঙ্গণ। মেলার শেষ সপ্তাহে ঘোরাঘুরির তুলনায় কেনাকাটা করতে বেশি দেখা যাচ্ছে আগতদের। অনেকেই পরিবারের সদস্য, বন্ধুবান্ধব নিয়ে আসছেন মেলায়। তবে পণ্যের দাম ও মান নিয়ে অভিযোগ ছিল ক্রেতাদের। বরাবরের মতো গৃহস্থলী পণ্যের স্টল প্যাভিলিয়নেই ক্রেতা দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি। অধিকাংশ প্রতিষ্ঠানেই চলছে মূল্যছাড় ও নানা ধরনের আকর্ষণীয় অফার। মেলার এ পর্যায়ে প্রথম সপ্তাহের তুলনায় 2 থেকে 3 গুণ বিক্রি বেড়েছে বলে জানান অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো বাঙালির প্রাণের মেলা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। প্রধানমন্ত্রীর নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে আরো বেশি বই প্রকাশের আহ্বান। প্রধানমন্ত্রী চা চক্রে যোগ দেবে না জানিয়ে গণভবনে ঐক্যফ্রন্টের চিঠি। প্রত্যাখ্যান নেতিবাচক রাজনীতির ধারা, মন্তব্য ওবায়দুল কাদেরের। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সরকারি নির্দেশনা অমান্য করে আগ মুহূর্তেও কোচিং সেন্টারে চলছে ক্লাস। প্রশ্নপত্র ফাঁস চক্রের 4 সদস্য আটক। আবারও সংগঠিত হওয়ার চেষ্টা। ব্লগার হত্যায় জড়িত আনসারুল্লাহর জঙ্গিদের। পরিকল্পনা ছিল জাতীয় দৈনিকের একজন সম্পাদককে হত্যার। ব্রিফিংয়ে র্যাব।
এবং চলতি মাসে পদ্মা সেতুতে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে কাজ, জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।